আগের ক্লাসে আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সমুদ্র তরঙ্গ কী কীভাবে ক্ষয় করে বা কী কী পদ্ধতিতে ক্ষয় করে সেটা নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে এবং কীভাবে গড়ে ওঠে সেইগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখো, সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো আছে, প্রথমেই সৈকত ভূমি বা বেলাভূমি বা সমুদ্র বীচ যেটাকে আমরা বলি। 2 নম্বরে সামুদ্রিক বাঁধ। এই সামুদ্রিক বাঁধ আবার বিভিন্ন প্রকারে। 1 পুরদেশীয় বাঁধ, 2 প্রতিবন্ধক সৈকত ও দ্বীপ, 3 টম্বল, 4 স্পিট। 3 নম্বরে আছে উপসাগর, 4 নম্বর উপহ্রদ বা লেগুন, আর 5 নম্বর উপকূলীয় বালিয়াড়ি। এগুলো আমরা একটা একটা করে আলোচনা করব এবার। তাহলে দেখো, প্রথমেই আমাদের ছিল সৈকত ভূমি বা বেলাভূমি বা সমুদ্র বীচ কাকে বলে। দেখো, এখানে একটা চিত্র আমি এঁকেছি। এখানটা উপকূল, অর্থাৎ জল এবং স্থল যেখানে মিলিত হয় সেটাকে উপকূল বলে আমরা জানি। এটা সমুদ্র তরঙ্গ, এটা সমুদ্র বক্ষ। তটভূমি কী জিনিসটা সেটা আগে জানবো, বা আমরা আগে জেনে এসেছি যে তটভূমি কাকে বলে বা তটভূমি যে শ্রেণীবিভাগ আছে সেটা। কেন বলছি? সৈকত ভূমি জানতে গেলে আমাদের তটভূমি ধারণাটা একটু ক্লিয়ার করতে নিতে হবে। দেখো, জোয়ারের সময় কি হয়, জল ফুলে ওঠে, অর্থাৎ জল চলে আসে, এসে এই উপকূলবর্তী অঞ্চলে এসে আছড়ে পড়ে, ঝটিকা তরঙ্গ এখানে আছড়ে পড়ে। আর ভাটার সময় জল নেমে যায়। তাহলে একটা নির্দিষ্ট জায়গা পর আমি ধরে নিলাম এইখান পর্যন্ত জল নেমে যায়, এখান পর্যন্ত। আর জোয়ারের সময় জল ওপর দিয়ে উঠে এই পর্যন্ত আসে। তাহলে জলের সর্বোচ্চ সীমা এইখান এটা, এবং সর্বনিম্ন এখানটা। এই যে অঞ্চলটা, এই উন্মুক্ত যে অঞ্চল, এই উন্মুক্ত অঞ্চল কি বলা হয়? তটভূমি। আর এই তটভূমিতে বিভিন্ন প্রকার নুড়ি, কাঁকড়, বালি, শিলাখণ্ড ইত্যাদি সঞ্চিত হয়ে যে সামান্য ঢেউ খেলানো সমতল ভূমি গড়ে ওঠে তাকেই বলা হয় সমুদ্র সৈকত বা বেলাভূমি বা সমুদ্র বীচ। বোঝা গেল? তাহলে সংজ্ঞাকারে যদি বলি, সমুদ্র উপকূলে তরঙ্গের দ্বারা বাহিত নানা আকারের শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি তটভূমির ওপর সঞ্চিত হয়ে সমুদ্রের দিকে সামান্য ঢালু সমতল ভূমি গড়ে ওঠে তাকে সৈকত ভূমি বা বেলাভূমি বা বীচ বলা হয়। তাহলে এই অঞ্চলটাকে বলা হলো। এই সৈকত ভূমি বা বেলাভূমির কি বৈশিষ্ট্য আছে দেখো। এই যে বীচ বা সৈকত ভূমি, এটা স্থায়ী হয় না। অর্থাৎ স্থায়ী হয় না বলতে, নির্দিষ্ট যে এরিয়া, ধরো এখান থেকে এই পর্যন্ত বললাম, তাহলে এই এরিয়াটা কখনো স্থায়ী হয় না। অর্থাৎ জোয়ারের প্রাবল্যতার ওপর নির্ভর করে, অর্থাৎ জোয়ার কতটা উঠলো কতটা নামলো তার উপরে, সেই জন্য বলা হলো যে এই সৈকত ভূমি স্থায়ী হয় না। 2 নম্বর, স্থূল পদার্থের গঠিত সৈকতের ঢাল বেশি এবং সূক্ষ্ম পদার্থের গঠিত সৈকতের ঢাল কম হয়। তাহলে এই যে তরঙ্গ দ্বারা বাহিত যে নুড়ি, কাঁকড়, বালি আসছে, বয়ে নিয়ে আসছে, এগুলোর যদি বড় বড় পদার্থগুলো যদি বড় বড় হয়, আকার যদি বড় বড় হয়, তাহলে সৈকতের ঢাল বেশি হবে, বা যে তরঙ্গ আকৃতির সৃষ্টি হয়েছিল এর ঢালটা বেশি হবে, উচ্চতাটা, তরঙ্গটা বেশি হবে। আর যদি সূক্ষ্ম সূক্ষ্ম কণা হয় তাহলে এই ঢালটা কম হবে। ওকে। 3 নম্বর কি বৈশিষ্ট্য? ক্রমাগত সামুদ্রিক সঞ্চয়ে সৈকত সমুদ্রের দিকে অগ্রসর হয়। তাহলে এই যে তরঙ্গ দ্বারা বাহিত নুড়ি, কাঁকড়, বালি নিয়ে এলে আস্তে আস্তে উপকূল থেকে সঞ্চয় ঘটবে। সঞ্চয় ঘটলে আস্তে আস্তে সৈকত সমুদ্রের দিকে, অর্থাৎ এই বীচ আস্তে আস্তে এই দিকে বাড়তে থাকবে।
যেমনটা আমরা দেখতে পাই দীঘা গোয়া উপকূলে বিস্তৃত একটা সৈকত ভূমি বা সমুদ্র বীচ আমরা লক্ষ্য করি। তাহলে প্রথম সৈকত ভূমি বা বেলাভূমি সেটা আমরা জানলাম। নেক্সট আছে দেখো সামুদ্রিক বাঁধ। সামুদ্রিক বাঁধ কি সেটা দেখো। এই উপকূলেতে সমুদ্রের তরঙ্গ এবং সমুদ্র স্রোত প্রতিনিয়ত আসছে, অর্থাৎ সোয়াশ, এই সোয়াশের সঙ্গে যে বিভিন্ন নুড়ি কাঁকর বালি থাকে সেই নুড়ি কাঁকর বালি উপকূলের দিকে নিয়ে আসে। উপকূলের দিকে নিয়ে এসে কখনোই উপকূলের সঙ্গে যুক্ত হয়ে সঞ্চিত হয়, বা কখনো উপকূল থেকে একটুখানি দূরে এই নুড়ি বাহিত যে নুড়ি কাঁকর বালি আছে সেগুলো জমা হয়। জমা হয়ে একটা বাঁধের মতো অবস্থান করে, একে সামুদ্রিক বাঁধ বলা হচ্ছে। এই সংজ্ঞাকারে বলা যায় দেখো যে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত বাহিত বিভিন্ন নুড়ি কাঁকর বালি প্রস্তরখণ্ড অগভীর সমুদ্রবক্ষে, মানে উপকূলের কাছে, অবশ্যই মাঝ সমুদ্র থেকে উপকূলের কাছে এটা অগভীর হবে, অগভীর সমুদ্রবক্ষে, এই নিচেতে সমুদ্রবক্ষে উপকূলের কাছে বা উপকূলের সমান্তরালে সংকীর্ণ চড়াকে সামুদ্রিক বাঁধ বলে। চড়া মানে হচ্ছে জল থেকে এই পলিবালি সমুদ্রবক্ষে জমা হয়ে জলের একটু ওপরে উঠে যায়, মানে জলের ওপরে উঠে, তখন তাকে বলা হচ্ছে সামুদ্রিক বাঁধ। এই সামুদ্রিক বাঁধ আবার বিভিন্ন রকমের আমরা দেখলাম, পুরোদেশীয় বাঁধ, প্রতিবন্ধক, সৈকত ও দ্বীপ, টম্বল, স্পিট। এবার দেখো যে পুরোদেশীয় বাঁধ কাকে বলে। দেখো পুরোদেশীয় বাঁধ, এখানে একটি চিত্র আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এটা উপকূল, এটা সমুদ্র জল, তাহলে উপকূল থেকে বিচ্ছিন্ন অবস্থায়, অর্থাৎ এই দিক থেকে নুড়ি কাঁকর বালি প্রভৃতি সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত নিয়ে এসে উপকূল থেকে অনতি দূরে, একটুখানি দূরে এই উপকূলের সমান্তরালে, দেখো এই যে সমান্তরালে নুড়ি কাঁকর বালি ইত্যাদি জমা হয়ে যে বাঁধের সৃষ্টি করে তাকে বলা হয় পুরোদেশীয় বাঁধ। তাহলে দেখো সংজ্ঞাকারে যদি বলি তাহলে কি বলবো, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যে অগভীর সমুদ্রে নুড়ি কাঁকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে উপকূলের সমান্তরালে, উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে উপকূলের সঙ্গে যুক্ত নেই, উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে উপকূলের সমান্তরালে আংশিক নিমজ্জিত বাঁধকেই বলা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। ওকে, পুরোদেশীয় বাঁধের কি বৈশিষ্ট্য আছে? 1 নম্বর বৈশিষ্ট্য, পুরোদেশীয় বাঁধের পশ্চাতে জলাভূমি আবদ্ধ হয়ে উপহ্রদ সৃষ্টি হয়। তার মানে ধরো এই পুরোদেশীয় বাঁধ আস্তে আস্তে বাড়তে এখানটা যে সঞ্চয় ঘটতে এর সঙ্গে যদি উপকূলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে এইখানে একটা আবদ্ধ জলাভূমি সৃষ্টি হবে, যেটাকে আমরা উপহ্রদ বলি। 2 নম্বর বৈশিষ্ট্য, এইরূপ বাঁধ তটভূমির সমান্তরালে গড়ে ওঠে। এই যে তটভূমি বা উপকূল, এই উপকূলের সমান্তরালে এই পুরোদেশীয় বাঁধ গড়ে উঠছে। 3 নম্বর বৈশিষ্ট্য, এইরূপ বাঁধ তটভূমি থেকে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠে, তটভূমি বা উপকূল থেকে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠে। যেমন বলতে পারি যে ভারতের কেরল ও উড়িষ্যার উপকূল এই পুরোদেশীয় বাঁধ লক্ষ্য করি আমরা। নেক্সট ছিল আমাদের প্রতিবন্ধক সৈকত। দেখো কাকে বলে, যখন পুরোদেশীয় বাঁধ সৈকতকে ঘিরে সমুদ্রপৃষ্ঠের ওপর স্থায়ীভাবে অবস্থান করে তখন তাকে ব্যারিয়ার বিচ বা প্রতিবন্ধক সৈকত বলা হয়। দেখো যে পুরোদেশীয় বাঁধ হচ্ছে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে সমান্তরালে অবস্থান করবে, আর এই পুরোদেশীয় বাঁধই যখন স্থায়ীভাবে অবস্থান করে এবং এই জল যে থাকে সেই জলের উপরের অংশ উঠে যায়, সমুদ্রপৃষ্ঠের উপরে স্থায়ীভাবে অবস্থান করবে, তখন তাকে ব্যারিয়ার বিচ বা প্রতিবন্ধক বাঁধ বলা হয়। যেমন দেখতে পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে পাদ্রা নামে একটি প্রতিবন্ধক সৈকত আছে। নেক্সট আমাদের ছিল টম্বল। দেখো টম্বল কাকে বলে,
এখানে দেখো এটা উপকূল, আর এখানেতে এটা দ্বীপ, অর্থাৎ নুড়ি কাঁকড় বালি ইত্যাদি জমা হয়ে দ্বীপের সৃষ্টি হয়েছে। তাহলে এই উপকূলের সঙ্গে দ্বীপের সংযোগকারী যে বাঁধ তাকে টম্বল বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে উপকূল থেকে উপকূলে, ধরো এখানে আর একটা দ্বীপ ছিল, এখানে একটা দ্বীপ, তাহলে এইখানেতে এই নুড়ি কাঁকড় বালি ইত্যাদি সঞ্চয় ঘটবে এই উপকূল থেকে এই দ্বীপ থেকে এই দ্বীপ, অর্থাৎ দুটো দ্বীপকে যুক্ত করেছে, বা উপকূলের সঙ্গে একটি দ্বীপে যোগ সাধন করেছে, অর্থাৎ সেতুর মতো অবস্থান করছে, তাকে বলা হচ্ছে টম্বল। দেখো সংজ্ঞা আকারে যদি বলি, যে সামুদ্রিক বাঁধ কোনো দ্বীপকে মূল ভূভাগের সঙ্গে যুক্ত করে বা দুটো দ্বীপকে পরস্পরের সঙ্গে যুক্ত করে সেতুর মতো কাজ করে, তাকে টম্বল বলে। ওকে, টম্বলের কি বৈশিষ্ট্য আছে দেখো। টম্বল ও মূল ভূখণ্ডের মাঝে লেগুনের অবস্থান হয়, অর্থাৎ এই টম্বল এবং মূল ভূখণ্ড এর মাঝে এই যে এই অংশটা এখানে যদি যুক্ত হয়ে যায়, তাহলে এই অংশতে লেগুন বা উপহ্রদ সৃষ্টি হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, কোনো স্থানে পরপর একাধিক টম্বলর অবস্থান থাকলে তাকে টম্বলি বলা হয়। ধরো এখানে একটা রয়েছে, এইখানে আর একটা রয়েছে, এইখানে একটা রয়েছে, পরপর যদি থাকে তাহলে এটাকে বলবো টম্বলি। 3 নম্বর বৈশিষ্ট্য, এটি দ্বীপের সঙ্গে উপকূলের সংযোগকারী সেতু হিসাবে কাজ করে। তাহলে এই দ্বীপের সঙ্গে উপকূলের একটা সেতুর মতো কাজ করে। উদাহরণ যদি বলা যায়, গ্রেট ব্রিটেনের চেসিল সৈকত ও অকল্যান্ড দ্বীপের একটি টম্বল দ্বারা যুক্ত। নেক্সট আমাদের ছিল স্পিট। স্পিট কাকে বলে দেখো, তাহলে যে সামুদ্রিক বাঁধের এক প্রান্ত উপকূলের সঙ্গে যুক্ত থাকে, অপর প্রান্ত সমুদ্রের দিকে উন্মুক্ত হয়ে সেটি বক্রভাবে বা সরলভাবে অবস্থান করে, তাকে স্পিট বলে। অর্থাৎ যে সামুদ্রিক বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত এবং অন্য প্রান্ত সরল বা বক্ররেখায় সমুদ্রের দিকে বিস্তৃত থাকে, তাকে স্পিট বলে। দেখো উপকূলের এই অংশের সঙ্গে যুক্ত একদিকটা, যেমন আমাদের হাতটা আমাদের একদিকে দেখো বডির সঙ্গে যুক্ত আছে, এইভাবে যদি বাঁকা করে রাখি তাহলে এটাকে বলবো স্পিট। স্পিটের কি বৈশিষ্ট্য আছে দেখো। স্পিট 1 নম্বর বৈশিষ্ট্য, স্পিট নুড়ি কাঁকড় বালি কাদা প্রভৃতি সঞ্চয় দ্বারা সৃষ্টি হয়। তাহলে এখানে নুড়ি কাঁকড় বালি ইত্যাদি সঞ্চয় ঘটে স্পিট তৈরি হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে স্পিট প্রসারিত হয়, তবে সমুদ্রের দিকে প্রসারিত অংশটি সরু প্রকৃতির হয়। তাহলে এই স্থলভাগের সঙ্গে যুক্ত অংশটা মোটা হয়, আর যত সমুদ্রের দিকে যাওয়া হয় তত আস্তে আস্তে সরু প্রকৃতির হয়ে যায়। আর এই স্পিট উপকূলের সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করে। উদাহরণ হিসেবে বলতে পারি, ভারতের উড়িষ্যা উপকূলে চিল্কা হ্রদের সম্মুখে 50 কিমি একটি স্পিট আছে। নেক্সট আছে উপসাগর, অর্থাৎ 3 দিক স্থল দ্বারা বেষ্টিত সমুদ্রকে উপসাগর বলে। এই উপসাগর ভূত্বক গঠনকারী পাতের সঞ্চারণের ফলে সৃষ্টি হতে পারে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্টি হতে পারে, আবার সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে এই উপসাগর সৃষ্টি হয়ে থাকে। যেমন কানাডার প্লেজেন্টা বে, সল্ট পন্ড বে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রভৃতি। নেক্সট আছে উপহ্রদ বা লেগুন। উপহ্রদ বা লেগুন কি দেখো, এখানে আমরা চিত্রে লক্ষ্য করছি যে এটা হচ্ছে উপকূল,
এই উপকূলের সঙ্গে দেখো যখন কোনো সামুদ্রিক যে বাঁধ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই নুড়ি কাঁকড় বালি ইত্যাদি সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ দ্বারা বয়ে নিয়ে এসে এখানেতে সঞ্চয় ঘটেছে, এবং সঞ্চয় হওয়ার ফলে সমুদ্রের উপকূলের একদিকের অংশ যুক্ত হয়ে এগুলো নুড়ি কাঁকড় বালি ইত্যাদি সঞ্চিত হয়ে আবার অপর প্রান্ত যদি এই উপকূলের সঙ্গে সে যুক্ত হয়ে যায়, এই অংশটা যদি যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গেলে মাঝে সামুদ্রিক যে লবণাক্ত জল জমা হয় তা কি বলবো, উপহ্রদ বা লেগুন। যেমন ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে উড়িষ্যা চিল্কা হ্রদ। অর্থাৎ এ ধরনের স্পিট তৈরি হয়েছিল। স্পিটের এই অংশ যখন নুড়ি কাঁকড়বালি ইত্যাদি সঞ্চয় হতে হতে এই উপকূলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তার ফলে এই মাঝে যে লবণাক্ত জল ছিল, সামুদ্রিক লবণাক্ত জল, সেটা আবদ্ধ হলে তা কি বলবো, উপহ্রদ বা লেগুন। জার্মানিতে এই লেগুনকে, ভারতে লেগুন বলা হচ্ছে, জার্মানিতে এই লেগুনকে বলা হয় ভাতেন বলে, নেদারল্যান্ডে বলা হয় ভাদেন। ভারতের দেখো বিশ্বের বৃহত্তম লেগুন হলো যুক্তরাষ্ট্রের নিউ ক্যালিডোনিয়া হ্রদ। নিউ ক্যালিডোনিয়া হ্রদ হচ্ছে বিশ্বের বৃহত্তম লেগুনের উদাহরণ। ওকে, লাস্ট আছে আমাদের, এবার দেখো উপকূলীয় বালিয়াড়ি। দেখো উপকূলীয় বালিয়াড়ি কাকে বলে। ধরো এখানে এই চিত্রটি দেখো যে উপকূলে এই অংশেতে বালি জমে থাকে সৈকত ভূমিতে, অর্থাৎ এই সৈকত ভূমি ধরে নিই, এই সৈকত ভূমিতে প্রচুর বালি জমে থাকে। এই বালি অর্থাৎ সমুদ্র থেকে যখন প্রচণ্ড গতিবেগে বাতাস প্রবাহিত হয়, তখন এখানকার বালি উড়িয়ে নিয়ে যাবে, উড়িয়ে নিয়ে গিয়ে এক জায়গায় সঞ্চয় ঘটায়। একেই উপকূলীয় বালিয়াড়ি বলা হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের দীঘা বালিয়াড়ি। একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে পশ্চাৎ তটভূমিটা স্যার বুঝতে পারছি না, সেই জন্য আমি এই জায়গাটি আরেকবার বোঝাচ্ছি, দেখো বুঝতে পারো কিনা। দেখো পশ্চাৎ তটভূমি এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত বলতে দেখো যে এখানে দেখো লেখা রয়েছে উচ্চ জলসীমা, অর্থাৎ এই যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে এই যে জলের ছবি বা তরঙ্গের ছবি এঁকেছি, এই জল এই পর্যন্ত ওঠে, তাহলে এই পর্যন্ত হচ্ছে জলের সর্বোচ্চ সীমা। ওকে, তাহলে জলের সর্বোচ্চ সীমা এইখানটা। আর এই দিকে আমরা লক্ষ্য করছি যে উপকূল আছে, দেখো এই যে এখানে উপকূল, এই উপকূল থেকে হঠাৎ করে সমুদ্রের দিকে নিচের দিকে নেমে যায় না ঢালটা, আস্তে আস্তে ঢাল নামে বা উপকূল থেকে একটা ঢাল সৃষ্টি হয়। অর্থাৎ উপকূলের পরে যে একটা ঢালের, অর্থাৎ যে জায়গায় সব থেকে ঢালটা বেশি, সেই অংশটাকে আমরা ভিগু বলি। বা উপকূল থেকে এই উপকূলের কিছু অংশ যদি সমুদ্রের দিকে ঝুঁকে থাকে, তাহলে সেই অংশটাকে আমরা ভিগু বলবো বা খাড়া ঢাল বলবো। ঠিক আছে, তাহলে এই জলের সর্বোচ্চ সীমা থেকে এই ভিগু ঢালের যে পাদদেশ, মানে এই অংশটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি। দেখো আবার বলি আমি, সমুদ্র জলের উচ্চসীমা থেকে ভিগুতট, এই ভিগুতট বা খাড়া পাহাড়ের পাদদেশ পর্যন্ত, এবং তটভূমির সব থেকে পেছনের অংশ, তার মানে তটভূমি এই পর্যন্ত অবস্থিত, এটা সব থেকে পেছনের অংশ, একেবারে পেছনের অংশ, এবং যেখানে ঝটিকা তরঙ্গ এসে, অর্থাৎ জলের সর্বোচ্চ সীমা এই পর্যন্ত, কিন্তু জোয়ারের সময় জল এই জায়গায় উঠে চলে আসে, এখানে এসে আছড়ে পড়ে, এই অংশটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি।
আশা করছি বুঝতে পেরেছো এবার।